বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 26 আশা করি সবাই ভালো আছেন আর সবাই বেশি বেশি পড়ালেখা করতেছেন। রাত পোহালে আপনাদের এইচএসসি পরীক্ষা এবং এই শেষ সময় আপনাদের দুইটা জিনিস বেশি বেশি করে করতে হবে। একটা হচ্ছে বেশি বেশি রিভিশন দিতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমাদের দেখা যায় এই দুইটা জিনিসের প্রতি এক ধরনের অনীহা কাজ করে। আমাদেরকে একটা পড়া যদি একবার পড়তে বলে সেটা আমরা দেখা যায় পড়ে ফেলি, বাট যখন সেটাকে রিভিশন দিতে বা প্র্যাকটিস করতে বলা হয় তখন সেটাতে আমরা একটু আইলসামি করি। তবে মাথায় রাখবেন, পরীক্ষার আগে আপনি একটা চ্যাপ্টার যত বেশি রিভাইজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে গিয়ে আপনার পরীক্ষা তত বেশি ইনশাল্লাহ ভালো হবে। তো দেখা যায় আমরা পর্যাপ্ত পরিমাণ সিকিউ প্র্যাকটিস করলেও এমসিকিউ প্র্যাকটিসের প্রতি আমাদের এক ধরনের অনীহা কাজ করে। তো আমরা চেষ্টা করব যে আপনাদের রসায়নের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলাতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 50 এমসিকিউ এমন ভাবে সলভ করে দেওয়ার যেন এই 50টা এমসিকিউ সলভ করার সাথে সাথে আপনার চ্যাপ্টারের অন্যান্য যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসে সেই সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে। এবং এই 50টা এমসিকিউ আপনি যদি বুঝে শুনে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ এই টাইপের আরো 200-300 এমসিকিউ আপনি খুব অনায়াসেই সলভ করতে পারবেন। এবং আমরা শুধুমাত্র যে এমসিকিউ এর আনসার গুলো প্রোভাইড করব ব্যাপারটা এমন না, আমরা প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে এমন ভাবে অ্যানালাইজ করার চেষ্টা করব যেন এই এমসিকিউর আশেপাশে দিয়েও যদি কোনো এমসিকিউ পরীক্ষায় আসে আপনি যেন কনফিডেন্টলি সেটা আনসার করতে পারেন। তো আসুন কথা না বাড়াই, আমরা শুরু করি। তো বলা হয়েছে যে দ্রবণে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আমরা যখন এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7 এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যখন যোগ করি তখন সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট অর্থাৎ Na2H2SB2O7 এর সাদা অদক্ষেপ পড়ে। এবং আপনাদের এই গুণগত রসায়নে আপনার মোট 11টা আয়ন আছে, আশা করি আপনারা এই ছকের মধ্যে দেখতে পারতেছেন। মোট 11টা আয়ন আছে, এই যে কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, আয়রন 2+, এভাবে করে আপনার এই 11টা আয়ন আছে। তো আপনি যদি বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখেন বা অ্যাডমিশনের কোশ্চেন দেখেন, এই 11টা আয়ন থেকেই ঘুরে ফিরে আপনার কোশ্চেন আসে। তো আপনি একবার যদি এই ছকটা ভালো করে মুখস্থ করে ফেলেন, আপনার বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা সব পরীক্ষাতে আপনার ইনশাআল্লাহ এটা কাজে লাগবে। তো মাথায় রাখবেন এই 11টা আয়ন খুব ভালো করে মুখস্থ করে ফেলবেন, কারণ এখান থেকে একটা এমসিকিউ বোর্ডে এবং অ্যাডমিশনে থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। আচ্ছা, বলা হয়েছে যে কোনটি এনএমআর সক্রিয়। আপনারা যদি হাজারিনাগের স্যারের বইটা পড়ে থাকেন দেখবেন যে এই নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সক্রিয় আপনাদের 4টা এক্সাম্পল দেওয়া আছে। কোনো কোনো বইতে 3টা দিচ্ছে, কোনো কোনো বইতে 4টা দিচ্ছে। তো আপনারা যদি এই 4টা এক্সাম্পল একটু মুখস্থ রাখেন, আমি একটু লেখা দিই আপনাদের সুবিধার জন্য। একটা হচ্ছে এটা হাইড্রোজেন, হাইড্রোজেনের এই আইসোটোপটা। আরেকটা হচ্ছে আপনার এটা, তারপর আরেকটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে আপনার এটা। একটু খেয়াল করে দেখেন, এই যে হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন, ফসফরাস, এরা হচ্ছে আপনার এনএমআর সক্রিয়। তাহলে এই 4টার মধ্যে দেখেন তো কোনটা অপশনে আছে? এই যে এটা অপশনে আছে না? তার মানে কোনটি এনএমআর সক্রিয়? এখানে আনসার হবে এই যে কার্বন, এই যে 13 এই আইসোটোপটা। তাহলে আপনি এই 4টা एग्जांपल যদি মনে রাখেন, ধরেন আপনাদের পরীক্ষায় বললো যে কোনটি এনএমআর সক্রিয়, সেখানে আপনার এটার জায়গায় ধরেন এটা দিয়ে রাখলো, অথবা আপনার এটা দিয়ে রাখলো, অথবা আপনার এটা দিয়ে রাখলো, অথবা আপনার এটা দিয়ে রাখলো। তাহলে আপনি শুধুমাত্র যদি এটা মুখস্থ করে চলে যান যে জাস্ট এই এমসিকিউ এর আনসারটা মুখস্থ করে চলে গেলেন যে এনএমআর সক্রিয়কে এই যে কার্বন 13 এই আইসোটোপটা, বা এই কার্বন 13 হচ্ছে কি এনএমআর সক্রিয় মৌল, তাহলে সেক্ষেত্রে আপনার পরীক্ষায় দেখা যায় অপশন এটা না দিয়া এই 4টা থেকে অন্য আরেকটা অপশনে আনসার হিসেবে দেওয়া থাকলে আপনি কিন্তু আনসার করতে পারবেন না। তার মানে আমরা প্রত্যেকটা এমসিকিউ এমন ভাবে সলভ করার চেষ্টা করব যে শুধু ওই এমসিকিউ এর আনসার না, ওই টাইপের এমসিকিউ যদি পরীক্ষায় রিপিট হয় আমরা যেন খুব ভালোভাবে ইনশাআল্লাহ আনসার করতে পারি। আচ্ছা, বলছে সম আয়নের প্রভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, সম আয়ন প্রভাবটা যদি আমরা একটু ক্লিয়ার করি, আমি একটু বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। যে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রবণে আমরা যদি তার যে কোনো একটা আয়ন বিশিষ্ট একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ যোগ করি, তখন ওই সম আয়নের কারণে ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রাব্যতা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ফর এক্সাম্পল, এই যে সিলভার ক্লোরাইড, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন এই সিলভার ক্লোরাইডের দ্রবণে আমরা যদি একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম ক্লোরাইড এমন একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যেখানে একটা আয়ন কমন আছে, খেয়াল করে দেখেন
সিলভার ক্লোরাইডেও ক্লোরিন মাইনাস আছে, সোডিয়াম ক্লোরাইডেও কি ক্লোরিন মাইনাস আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের কারণে সিলভার ক্লোরাইডের কি হবে, দ্রাব্যতার পরিবর্তন হবে। তো অনেক সময় এমসিকিউ এভাবে আসে, আপনাকে বলবে যে নিচের কোন ক্ষেত্রে সম আয়ন প্রভাব পরিলক্ষিত হয়। তো তখন আপনি মাথায় রাখবেন যে কোন অপশনে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য একসাথে আছে এবং তাদের দুইজনের মধ্যে অবশ্যই কি আছে, একটা আয়ন কমন আছে। আর আরেকটা পয়েন্ট একটু মাথায় রাখবেন, এটা একবারে পয়েন্ট করে খাতায় নোট ডাউন করে ফেলেন, যে সম আয়নের কারণে দ্রাব্যতা পরিবর্তন হয়, আয়নিক গুণফল পরিবর্তন হয়, কিন্তু দ্রাব্যতা গুণফলের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এই পয়েন্টটা একবার মুখস্থ করে ফেলবেন যে সম আয়নের প্রভাবে দ্রাব্যতা পরিবর্তিত হবে, আয়নিক গুণফল পরিবর্তিত হবে, কিন্তু দ্রাব্যতা গুণফল কি হবে না, পরিবর্তিত হবে না। তাহলে আমাদের আনসার হবে কি 1 এবং 3। আচ্ছা, বলছে পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? তো আমরা বোরের পরমাণু মডেলের যে একটা মতবাদ আছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ, সেখানে আমরা কি শিখছি বলেন তো, যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়ালস টু কি বলেন তো, nh ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, nh ডিভাইডেড বাই টোয়াইস পাই। এই n হচ্ছে এখানে শক্তি স্তর বা কক্ষপথ সংখ্যা। তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ বলা হয়েছে, তাহলে n এর মান কত, 2। তাহলে আমি যদি n এর জায়গায় 2 বসাই, তাহলে দেখুন তো এই 2 আর এই 2 খেয়াল করেন তো, এখানে যদি 2 বসাই তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায় না, তাহলে কৌণিক ভরবেগটা কত হয়, h বাই পাই। তাহলে आंसर হবে কি এটা। তাহলে আপনি যদি এই জিনিসটা একটু খেয়াল রাখেন, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জায়গায় যদি তৃতীয় শক্তি স্তর বলতো, তখন কি হইতো, 3h ডিভাইডেড বাই টোয়াইস পাই। তার মানে যেই শক্তি স্তরের জন্যই বলুক না কেন, আপনি কৌণিক ভরবেগ ইনশাআল্লাহ বের করতে পারবেন। আচ্ছা, বলা হয়েছে যে পটাশিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের ক্ষেত্রে সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? কারণ আমরা জানি যে পটাশিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে বলেন তো 4s1 না? এবং পটাশিয়ামের জন্য অনুধাবন একটা কোশ্চেনও আসে না যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ কেন যায়? তাহলে আমরা এই যে 4s এ যে একটা ইলেকট্রন আছে, এটার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা কি হবে? প্রথমে আমরা আসেন n টা বের করি। আর একটা জিনিস বলে দেই, এই টাইপের এমসিকিউর জন্য আপনি শুরুতেই ধরেন আপনি অপশন না দেখে শুরুতে কি করলেন, চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করা শুরু করলেন, এমনটা করবেন না। আপনি একটা একটা করে কোয়ান্টাম সংখ্যার মান বের করবেন, অপশন চেক করবেন। এমন হতে পারে যে প্রথম মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বের করার পরপরই আপনি আনসারটা পেয়ে যেতে পারেন, বা হতে পারে ম্যাক্সিমাম আপনি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বের করছেন, দেখেন আনসার পেয়ে গেছেন। অর্থাৎ এমন হতে পারে আপনাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কি বের করার প্রয়োজন নাও হতে পারে। তাহলে দেখেন তো 4s মানে কোন কক্ষপথ বলেন তো, চতুর্থ কক্ষপথ না? তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, 4 হবে। তাহলে দেখেন তো এই অপশনে 4 আছে, এই অপশনে 3, তাহলে এটা কি আগেই বা, তাহলে অপশন বি কি আমরা চেক করব না, যেহেতু কি আছে এটা প্রধান কোয়ান্টাম মান কি আছে 3 আছে। ওকে, এখানে 4 আছে, এখানে বলছে আবার s যেহেতু s, তার মানে l এর মান কত হবে বলেন তো, 0। তাহলে দেখেন এখানে কি 0 আছে, তাহলে এটাও ক্রস, এখানে কি 0 আছে, এটাও ক্রস। তাহলে आंसर কি, आंसर হচ্ছে সি। তাহলে একটু খেয়াল করছেন, আমি কিন্তু এখানে m এবং s এর মান আমি নির্ণয় করি নাই, নির্ণয় করার পূর্বেই কি আমি সঠিক আনসারটা পেয়ে গেছি। তাহলে যেহেতু আপনার l এর মান 0, তাহলে m এর মানও কি হবে 0 হবে, এবং s এর মান কি হবে, যেটা একটা ইলেকট্রন আছে এটা ঘড়ির কাঁটার দিকে থাকবে এবং মানটা কি হবে প্লাস হাফ। আসেন আমরা পরবর্তী এমসিকিউ তে একটু যাই। ওকে, বলছে বোর পরমাণু, আচ্ছা বোর পরমাণু মডেল বা বোর মডেলের সাহায্যে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব এরূপ আয়ন হলো। তো এখানে জাস্ট আমরা একটা বেসিক মাথায় রাখবেন, জাস্ট একটা পয়েন্ট আপনি নোট ডাউন করে রাখেন। আর এই বছর এসএসসি তো এই কনসেপ্ট থেকে একটা এমসিকিউ আসছিল। যাই হোক, হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের মতো যার মধ্যে একটা ইলেকট্রন থাকবে, তাহলে কি বললাম, হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের মতো যার মধ্যে কি থাকবে, একটা ইলেকট্রন থাকবে, তাদের বর্ণালী আমরা এই বোর মডেলের সাহায্যে কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। তাহলে অপশনে যার ভেতরে একটা ইলেকট্রন আছে তার মডেল কি করা যাবে, বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যাবে। আসলে আমরা একটু ক্রস চেক করি। আচ্ছা, হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন বলেন তো, একটা ইলেকট্রন, তার মানে হিলিয়াম প্লাস এটা কি করা যাবে, ব্যাখ্যা করা যাবে। হাইড্রোজেন প্লাসে কি কোনো ইলেকট্রন আছে, নাই, তাহলে এটা বাদ। এই যে আপনার বেরিলিয়াম 3+, দেখেন বেরিলিয়ামের ইলেকট্রন কয়টা, 4টা, তাহলে বেরিলিয়াম 3+ মানে কি 3টা ইলেকট্রন দান করে দিয়েছে, তাহলে বর্তমানে কয়টা ইলেকট্রন আছে বলেন তো, একটা ইলেকট্রন আছে। তাহলে आंसर হবে কি বলেন তো, হিলিয়াম প্লাস এবং বেরিলিয়াম 3+, অর্থাৎ 1 এবং 3। ওকে,
স্বল্প দ্রাব্য লবণ A3B2 এর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের মান হবে কোনটি? দেখেন এখানে আনসার হবে 108 s⁵। কিভাবে আসেন আমরা একটু দেখি। এই যে এই স্বল্প দ্রাব্য লবণটাকে যদি আপনি ভাঙেন, এখানে উভমুখী সাইন দিতে হয়, আমি একমুখী সাইন দিলাম, যাই হোক, তাহলে এটাকে ভাঙবেন কিভাবে? দেখেন এই লবণগুলোকে সঠিকভাবে ভাঙার একটা সহজ উপায় বলে দেই। আপনি প্রথমে এ লেখেন, আমি যেভাবে বলতেছি আপনি একটু এভাবে ট্রাই করবেন, আশা করি যে কোনো আননোন কম্পাউন্ড হোক আপনি সেটাকে ক্যাটায়ন এবং অ্যানায়নে ইনশাআল্লাহ সঠিকভাবে নির্ভুলভাবে ভাঙতে পারবেন। আমি এ লিখলাম, বি লিখলাম, ওকে। এই যে এখানে 3 আছে, খেয়াল করছেন, এই 3 বুঝাইতেছে কি বলেন তো? এই 3 এর একটা মানে হচ্ছে এই যে এ এর পরমাণু কয়টা? 3টা। এজন্য সামনে আমরা কি দিলাম? 3 দিলাম। আবার এই যে 2, এই 2 এর মানে কি বলেন তো? বি এর পরমাণু কয়টা? 2টা। আমরা সামনে কি দিলাম? 2 দিলাম, ওকে। তাহলে দেখেন এই যে 3 এর একটা মানে ছিল কি এ এর পরমাণু কয়টা? 3টা। আবার এই 3 এর আরেকটা মানে হচ্ছে এই যে বি, এই বি এর যোজনী কত? 3। এজন্য এখানে কি হবে বলেন তো? 3 মাইনাস। আবার এই 2 এটার একটা মানে হচ্ছে বি এর পরমাণু 2টা, আরেকটা মানে হচ্ছে এই যে এ এর যোজনী কত? 2। এজন্য এখানে কি হবে বলেন তো? এ 2 প্লাস। তাহলে এখানে রেশিওটা কেমন আসলে বলেন তো? 1:3:2, 1:3:2। তাহলে এটার জন্য আমরা যখন কেএসপি বা দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন লিখবো, তাহলে এটার জন্য আসবে হচ্ছে আপনার 3s আর সূত্রের কিউব গুণ আসবে হচ্ছে আপনার 2s এবং সূত্রের স্কয়ার। তাহলে দেখেন 3 ত্রিকা 9, 3 নং 27, আর এখানে 2 দুগুণে 4, আর 27 গুণ 4 কত হয়? 108, আর s⁻³ আর s⁻²। তাহলে s⁻³ ইনটু s⁻² কি হবে? s⁻³ প্লাস 2 অর্থাৎ s⁻³ কত? 5, অর্থাৎ আনসার হবে কত? 108 s⁻5। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনাকে জাস্ট ওই লবণটাকে আপনাকে জাস্ট সঠিক রেশিওতে ভাঙতে হবে। যদি আপনি এখানে ভাঙতে গিয়ে ভুল করেন, আপনার এখানে ভুল হবে, আপনার আনসার কি আসবে? ভুল আসবে। আচ্ছা, জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণে দেখেন এখানে শুধু যদিও জাল পাসপোর্ট বলছি, আমরা দুইটা একসাথে বলে দিই, জাল পাসপোর্ট হোক আর জাল টাকা হোক, শনাক্তকরণে আমরা ব্যবহার করি কি? ইউভি রশ্মি। কি ব্যবহার করি? ইউভি রশ্মি। এখন এই ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা মনে রাখি 10 থেকে 380 ন্যানোমিটার। কত? 10 থেকে 380 ন্যানোমিটার। তাহলে প্রথমত মাথায় রাখবেন যে জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি ব্যবহার করা হয়। আর ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 10 থেকে 380 ন্যানোমিটার। দেখেন এখানে আপনাকে টিচার একটু ভুল করার সুযোগ দিবে। এখানে দেখেন 10 থেকে 380 আছে, কিন্তু ন্যানোমিটার কি আছে? নাই। তাহলে এটা কি আনসার হবে? মোটেও না। এখন আমাদের অপশনে যে আনসারগুলো আছে সেটা সেন্টিমিটার আছে, তো আপনি এখন এই ন্যানোমিটার থেকে অবশ্যই কি করতে হবে? এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে বলেন তো ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে নিব? আমরা কি মুখস্থ রাখি যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান সমান 10⁻7 ন্যানোমিটার। তাহলে কি বললাম? 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10⁻7 ন্যানোমিটার। তার মানে ন্যানোমিটার থেকে যদি আপনি সেন্টিমিটারে নিতে চান, আপনি কি করবেন? 10⁻7 দিয়ে কি করবেন? ভাগ করে দিবেন। কত দিয়ে ভাগ করবেন? 10⁻7 দিয়ে ভাগ করবেন। তাহলে 10 ডিভাইডেড বাই 10⁻7, তাহলে কত হবে? এই দেখেন তো 10⁻⁻6। আবার 380 কে 10⁻7 দিয়ে যা ভাগ করেন তাহলে এটা আসবে না, দেখেন তো 3.8 ইনটু 10⁻5। এই যে এই জিরোর জন্য এখানে একটা মান কমবে, আবার এই দশমিক যদি এখানে দেখেন আরেকটা মান কমবে, যে 3.8 ইনটু 10⁻5, তাহলে আনসার হবে কি? এটা। বা আপনি যদি চান এই ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটারের পাশাপাশি কি সেন্টিমিটারও মুখস্থ রাখতে পারেন। তবে আমার মনে হয় যে এত কষ্ট করার দরকার নাই, আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণ করার জন্য ইউভি রশ্মি ব্যবহার করা হয়, এবং ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 10 থেকে 380 ন্যানোমিটার। আর এই কনভার্সনটা যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আপনি সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে, ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে কি ইনশাআল্লাহ কনভার্ট করতে পারবেন। আচ্ছা, আর আপনি যখন এমসিকিউ প্র্যাকটিস করতে বসবেন, আপনার সাথে ক্যালকুলেটর, রাফ খাতা সবকিছু নিয়ে বসবেন এবং একটু ফোকাসড হয়ে বসবেন। অনেক সময় দেখা যায় আমরা 2-3টা এমসিকিউ সলভ করে আবার মোবাইল টিপা শুরু করি, রিলস দেখা শুরু করি। এটা আসলে অনেক ক্ষেত্রে আমরা মানে নিয়ত করে বসি যে আমি অনেকগুলো এমসিকিউ সলভ করব, কিন্তু সেটা হয় না। এই জন্য মোবাইলটা একটু ড্রয়ারে রেখে, দূরে রেখে, একটু পানির বোতল নিয়ে, দরকার হলে চা কফি সাথে নিয়ে একটু রিল্যাক্সে বসে বসে প্র্যাকটিস করবেন। মাথায় রাখবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি দেখবেন আপনি যদি 50টা এমসিকিউ প্র্যাকটিস করার পরে আপনি একটু আবার এমসিকিউ সলভ করতে বসেন, আপনার কাছে মনে হবে যে এমসিকিউ গুলো অনেক বেশি আগের থেকে ইজি লাগতেছে। কারণ যত বেশি প্র্যাকটিস করবেন আপনার জিনিসগুলো কি হবে? তত বেশি ইজি হবে। আচ্ছা, বলছে n = 4 এর ক্ষেত্রে m = -1 মান বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা কয়টি? দেখেন খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। আসেন তো আমরা এটা সলভ করতে পারি কিনা দেখি।
দেখেন n যদি 4 হয়, n যদি 4 হয় তাহলে l কত হবে? l এর সূত্র কি 0 হতে n - 1, তাহলে n 4 হলে l এর মান হবে 0 1 2 আর হচ্ছে কি 3। আচ্ছা, এখন আসেন আমরা একটু m বের করি। m এর সূত্র কি -l হতে 0 সহ +l, তাহলে l 0 হলে m কত? 0। আচ্ছা, l যদি 1 হয় m হচ্ছে কত? -1 0 +1। l যদি 2 হয় m কত? -2 -1 0 +1 +2। আর 3 হলে আপনারা বুঝতেছেন কত হবে? -3 -2 -1 0 +1 +2 +3। একটু খেয়াল করে তো, এই যে n = 4 এর জন্য আমরা m এর এই মানগুলা পাই, তাই না? এখানে -1 মান কয়টা আছে দেখেন তো। এই যে মানটা কত? -1। এই যে এখানে একটা কি -1, এখানে একটা কি বলেন তো? -1। তাহলে n = 4 এর জন্য আমরা -1 কয়টা মান পাইছি বলেন তো? 3টা মান পাইছি না? এবং এই প্রত্যেকটা মানকে এক একটা অরবিটাল বোঝায়। আর একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তাহলে -1 মান পাইছি কয়টা? 3টা, মানে অরবিটাল 3টা। তাহলে ইলেকট্রন কয়টা হবে বলেন তো? 6টা হবে। ধরেন কোশ্চেনটা আমি একটু মডারেট করে আপনাদেরকে আস্ক করি। আপনারা একটু কমেন্টে আমাকে বলেন তো যে m = -1 বলছেন, তাহলে বলেন তো m = যদি আমাকে -2 বলতো, যদি কোশ্চেনটা এভাবে বলে যে n = 4 এর ক্ষেত্রে m = -2 মান বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা কয়টি, তখন আপনি কি করবেন বলেন তো? আমি একটু হিন্টস দিয়ে দেই। দেখেন তো, এই যে -2, তারপরে একটু আনসারটা বললেন যে আনসারটা কত হবে। আচ্ছা, বলছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, বামার সিরিজ মানে ইলেকট্রনটা কোন কক্ষপথে ফিরে আসবে? n1 কত হবে বলেন তো? 2 হবে। তার মানে বামার সিরিজ মানে উচ্চ শক্তির যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে ফিরে আসবে। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে ফিরে আসতেছে, তাই না? যেহেতু বামার সিরিজ বলে দিচ্ছে। এখন আমাকে বলেন তো, ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে যদি ফিরে আসে, প্রথমত সে কোন কক্ষপথ থেকে আসতে পারে? 3 থেকে আসতে পারে, তাহলে এটা হচ্ছে বামার সিরিজের প্রথম লাইন। দ্বিতীয়ত সে কই থেকে আসতে পারে? 4 থেকে আসতে পারে। এটা হচ্ছে বামার সিরিজের দ্বিতীয় লাইন। এই যে এখানে যে দ্বিতীয় লাইনের কথা বলা হয়েছে। আর তৃতীয়ত কই থেকে আসতে পারে? পঞ্চম থেকে আসতে পারে। এটা হচ্ছে বামার সিরিজের তৃতীয় লাইন। তাহলে আমাদের বামার সিরিজের দ্বিতীয় লাইন কোনটা? এটা। তার মানে দ্বিতীয় লাইনের জন্য n1 হবে 2 আর n2 হবে কত বলেন তো? 4। এখন এই n1 = 2, n2 = 4 বসে আমরা যদি রিডবার্গের সমীকরণ ইউজ করি, আসেন রিডবার্গের সমীকরণটা একটু লেখা দেই। খুব ফেমাস সমীকরণ, এটা আপনার সিকিউতে মাস্ট, প্রতি বছর এই সমীকরণটা ম্যাথ থাকে যে 1/λ = RH 1/n1² মাইনাস 1/n2²। হাতে লেখার জন্য দুঃখিত, যাই হোক। তাহলে এই সমীকরণে আপনি n1 n2 এর মান বসাই দেন, এই যে RH এর মান বসাই দেন। RH এর মান তো আপনারা জানেন 1.09678 × 10⁷ পার মিটার। তাহলে আনসারটা আপনার, আপনি যদি RH এর মানটা মিটারে পার মিটারে বসান, আনসারটা মিটারে আসবে। পরে সেটাকে আপনি কি করবেন? ন্যানোমিটারে কনভার্ট করার জন্য কি করবেন? 10⁹ দিয়ে গুণ দিবেন। কারণ আমরা জানি 1 মিটার = 10⁹ ন্যানোমিটার। তাহলে আনসারটা আসবে এই যে বি 486 ন্যানোমিটার। তারপর অবশ্যই এটা সলভ করে কমেন্টে বলবেন যে আনসারটা এটা আসে কিনা। আসেন আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এটা ম্যাথ না, খুব সহজ কোশ্চেন। দেখেন, আর একটা কথা মাথায় রাখবেন, কোয়ান্টাম সংখ্যা থেকে একটা এমসিকিউ বোর্ডে থাকবে। যদি আমি ভুল না হই, তাহলে এই বছর দেখবেন কোয়ান্টাম সংখ্যা থেকে ইনশাআল্লাহ একটা এমসিকিউ থাকবে। তো আপনারা চেষ্টা করবেন এখন পর্যন্ত বোর্ডে কোয়ান্টাম সংখ্যার যে এমসিকিউ গুলো আসছে সেগুলো প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে মোর দ্যান এনাফ। সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে ফেলেন, তাহলে 26 বা 27 আপনার কোয়ান্টাম সংখ্যা থেকে যে প্রবলেম আসুক, আপনি সেগুলো ইনশাআল্লাহ আনসার করতে পারবেন। বলছে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অসম্ভব? তো এটার জন্য আগে দেখেন n এর মানের জন্য l এর মান সম্ভব কিনা এটা যাচাই করবেন। এটা ক্লিয়ার করার পরে দেন দেখবেন যে l এর মানের জন্য m এর মান সম্ভব কিনা। অর্থাৎ আপনি দুইটা করে আগে খেয়াল করবেন। দেখেন, n এর মান যদি 2 হয়, তাহলে l এর মান কত হয়? 0 1। তাহলে এখানে 0 নিচে, যেটা পসিবল। তাহলে l এর মান 2 হলে l এর মান 0 1 1 পসিবল। l এর মান n এর মান 3 হলে l এর মান 0 হয় 1 হয় 2 হয়, তাহলে 0 নিচে, এটা পসিবল। তারপর 3 হলে 1, এটা পসিবল। যাই হোক, তাহলে আমরা এতটুকু ভেরিফাই করে বলছি, সবগুলোর জন্য এতটুকু আপনার সম্ভব। ওকে, এখন দেখেন l এর মান যদি 0 হয়, তাহলে m এর মান কত হবে? 0 হবে। ওকে, তাহলে এটাও সম্ভব। l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান কত হয়? -1 0 + 1, তাহলে এখানে -1 নিচে, এটাও সম্ভব।
এল এর মান 0 হলে এম এর মান কিন্তু 0 হয়, বাট এখানে নিচে কি +1, তাহলে এটা কি সম্ভব? সম্ভব না। আনসার হচ্ছে কি এটা। এটাও যদি ভেরিফাই করেন দেখেন এই যে এল এর মান 1 হলে এম এর মান -1, 0 +1, কারণ সম্ভব। দেখেন আমাদের মানে আমরা পুরো জিনিসটা কিন্তু ভেরিফাই করারও দরকার হয় না, আমরা স্টেপ বাই স্টেপ ভেরিফাই করব আর সঠিক আনসার পেয়ে যাওয়ার পরে যে আমি এখানে ডিজে ভেরিফাই করছি, আপনার পরিকল্পনা সেটা কি করারও প্রয়োজন নাই। ওকে, এরপর একটা মুখস্থ এমসিকিউ, প্লাঙ্কেট ধ্রুবকের মান কত? আশা করি গুণগত রসায়ন পড়ছেন কিন্তু প্লাঙ্কেট ধ্রুবকের মান মুখস্থ করেন নাই, এমন মানুষ পাওয়া দুষ্কর। মানটা কত? 6.626 × 10⁻−34 জুল সেকেন্ড। মানটা একবারে মুখস্থ রাখবেন। আচ্ছা বলছে পূর্ণ 3s অরবিটালের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? আচ্ছা 3s অরবিটাল এটা যখন পূর্ণ থাকবে তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তাহলে দুইটা থাকলে প্রথম ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে থাকবে, পরেরটা আমরা ধরে নিই কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে পূর্ণ 3s অরবিটালের শেষ ইলেকট্রন মানে এই যে এই ইলেকট্রনটার কথা বলা হয়েছে, আমরা একটু অন্য কালার দিয়ে মার্ক করে দেই, এই যে এই ইলেকট্রনের কথা বলা হয়েছে। তো এটার জন্য n এর মান কত হবে বলেন তো? n এর মান 3 হবে। আমরা চেক করি সবগুলো থেকে n এর মান 3 আছে কিনা। ওকে গুড, তিন সবগুলাতেই 3 আছে, ভেরি গুড। এখন আসেন l এর মান, যেহেতু আপনার 3s তাহলে l এর মান কত হবে? 0 হবে। 0 আছে, গুড ভেরি গুড। 0 আছে, গুড ভেরি গুড। 1 আছে, এটা বাদ। 1 আছে, এটা বাদ। তার মানে ভুল হইলে একবারে সিলেবাসের বাইরে, নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দিবেন, কারণ নেক্সট টাইম আপনি আর এই দুটো চেক করার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, আবার l এর মান 0 হলে m এর মান কত হয়? 0 হয়। এখানে 0 আছে, গুড ভেরি গুড। এখানেও 0 আছে, গুড ভেরি গুড। তাহলে এটা যদি দ্বিতীয় ইলেকট্রন, তাহলে প্রথমটার জন্য আমরা সচরাচর প্লাস আপ ধরি, দ্বিতীয়টার জন্য কি মাইনাস আপ, তাহলে আনসার হবে এটা, যেহেতু শেষ ইলেকট্রন বলছে, আনসার হবে আমাদের এ। ওকে, তাহলে একটা কথা মাথায় রাখবেন, কোয়ান্টাম সংখ্যা থেকে কিন্তু কি একটা এমসিকিউ পরীক্ষায় থাকবে, এটা কি আপনারা শিওর থাকেন। আচ্ছা বলছে যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে তৃতীয় অরবিটের দূরত্ব। দেখেন নিউক্লিয়াস থেকে তৃতীয় অরবিটের দূরত্ব, তার মানে এই যে তৃতীয় যে কক্ষপথ সেটার ব্যাসার্ধটা আপনার কাছে জানতে চাইছে। তাহলে নিউক্লিয়াস থেকে তৃতীয় অরবিট বা তৃতীয় কক্ষপথের দূরত্ব, দ্যাট মিন্স ওই তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধটা আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তো এটার জন্য একটা শর্টকাট সূত্র আমরা মনে রাখি, যে সূত্রটা হচ্ছে, ধরেন আপনাকে যে কোনো কক্ষপথ দেখ, আমরা এই সূত্রটা মনে রাখি যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ Rn is equals to R1 into n স্কয়ার। এই n টা হচ্ছে কি এখানে কক্ষপথ, তাহলে যেহেতু বলছে তৃতীয় অরবিট বা তৃতীয় কক্ষপথ, n এর মান 3 হবে, আর R1 এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা আমরা হাইড্রোজেনের ব্যাসার্ধ বলি, এবং এই মানটা একটু আপনি মুখস্থ রাখবেন। এই মানটা আমরা সেন্টিমিটারে মুখস্থ রাখি। মানটা কত? 0.5292। দেখেন এই মানের মধ্যে একটা ভাইব আছে, একটা ব্যাপার স্যাপার আছে। 5292 কয়েকবার পড়েন দেখবেন যে মনে থাকবে। তাহলে 0.5292 ইন্টু 10⁻⁻8, আর এই মানটা কিন্তু আমরা কোন এককে মনে রাখছি? সেন্টিমিটারে। তাহলে এই R1 এর মান এটা বসান আর n এর মান 3 বসান, তাহলে এটা গুণ 3 স্কয়ার অর্থাৎ এটা গুণ 9। তাহলে আনসারটা আপনারা দেখবেন আসবে 4.763 × 10⁻⁻8 সেন্টিমিটার। আপনারা অবশ্যই ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটরে করে রিচেক করবেন। তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা কি রাখবো? মুখস্থ রাখবো, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ Rn is equals to R1 into n স্কয়ার। তাহলে যেই কক্ষপথ বলবে n এর মান হবে সেটা, আর R1 এর মানটা আমরা একটু মুখস্থ রাখবো 0.5292 into 10⁻⁸ সেন্টিমিটার। আবার কেউ ভাইবেন না আমি সেন্টিমিটার দিয়ে ভাগ করছি, কারণ আজকাল তো অনলাইনে অনেক বেশি ভুল ধরাধরি হইতেছে, তো ভাইবেন না যেটা আমি ভাগ করছি, এটা ভাগ করি নাই, জাস্ট এমনি লিখলাম আর কি, যে মানটা আমরা কি সেন্টিমিটারে মুখস্থ রাখছি। আচ্ছা এরপরে বলছে, আচ্ছা আমরা বর্ডার অতিক্রম করে অন্য অন্য কোশ্চেনের বর্ডারে চলে গেছি। পাউলির বর্জন নীতি মেনে চলে না কোনটি? আচ্ছা পাউলির বর্জন নীতিতে বলা হয়েছে কি, যে কোনো মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের জন্য, কোনো মৌলের যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কি কখনো একই হতে পারে না। তার মানে পাউলির বর্জন নীতি মানতে হলে মিনিমাম কয়টা ইলেকট্রন থাকতে হবে? দুইটা। এখন দেখেন তো এই যে এখানে হাইড্রোজেন, এই ভদ্রলোকের কাছে আছে ইলেকট্রন কয়টা? একটা, মানে তার কাছে ইলেকট্রনই আছে একটা, আর পাউলি বলতেছে কি যে দুইটা ইলেকট্রনের মধ্যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। তাহলে হাইড্রোজেন কি পাউলির বর্জন নীতি মেনে চলবে? মেনে চলবে। তাহলে আনসার হবে কি হাইড্রোজেন। আচ্ছা মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটি অধিক ব্যবহৃত হয়? মাথায় রাখবেন মস্তিষ্ক রিলেটেড কিছু যদি থাকে, মস্তিষ্ক রিলেটেড যদি কিছু থাকে সেটা হবে এমআরআই। আপনি যদি দেখতে চান যে আপনার মাথার তার এক দুইটা শিরা আছে কিনা, তাহলে আপনি কিসের সাথে দেখবেন? এমআরআই এর সাহায্যে দেখবেন। ওকে আসেন আমরা পরের এমসিকিউতে যাই। ওকে
বলছে জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়, এই টাইপের একটা এমসিকিউ। মাথায় রাখবেন এখানে যে এমসিকিউ গুলো আমি নিছি প্রায় ম্যাক্সিমাম এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষায় অলরেডি আসছে। তাহলে একটু আগে আমরা এই টাইপের একটা এমসিকিউ সলভ করছি, আমরা সেখানে বলে দিয়েছিলাম যে জাল টাকা বলুক আর জাল পাসপোর্ট বলুক, আমরা জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করি, অতি বেগুনি রশ্মি ব্যবহার করি, ইউভি রশ্মি ব্যবহার করি, যার তরঙ্গ দৈর্ঘ্য কত বলেন তো, 10 থেকে 380 ন্যানোমিটার। আচ্ছা, দ্রাব্যতা গুণফল দেখেন, দ্রাব্যতা গুণফল এটা দ্রবণের তাপমাত্রার উপর নির্ভরশীল অবশ্যই, কারণ তাপমাত্রা চেঞ্জ করলে দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয়, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো যৌগের দ্রাব্যতা কি হয়, একটা ধ্রুব সংখ্যা হয়, এবং এটা স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য, এটাও সত্য। এরপর 3 নম্বরে যেটা বলছে এটা আপনার ভুল, কারণ দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য, অসম্পৃক্ত দ্রবণের জন্য কি না প্রযোজ্য না। তাহলে আনসার হবে কি 1 এবং 2। আচ্ছা, ম্যাগনেসিয়াম ফসফেট, আসেন আমরা প্রথমে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেতটা দেখি। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে আমাদের ফসফেট। তাহলে ফসফেটের যোজনী 3, এখানে হবে 3, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2, এখানে হবে 2। দেখেন এই টাইপের একটা প্রবলেম কিন্তু আমরা একটু আগে করে আসছি। এই দেখেন তো, এটাকে একটু সাথে মিলান তো, A3B2 মিলে। তাহলে এটাকে ম্যাগনেসিয়াম ফসফেটকে আমরা যখন ভাঙবো তখন 3টা ম্যাগনেসিয়াম 2+ এবং 2টা PO4- উৎপন্ন হবে। তখন দেখবেন যে দ্রাব্যতা গুণফল কত হবে, 108 s⁵। এটাকে আমি আর ভেঙে দেখাইলাম না, কারণ এই যে ম্যাগনেসিয়াম ফসফেট জাতীয় যৌগগুলোকে কি আপনার রূপক হিসেবে কি এভাবে লেখা হয়। তাহলে এটাকে আমরা যেভাবে ভাঙছিলাম ম্যাগনেসিয়াম ফসফেটকে কি একই ভাবে ভাঙবো। আচ্ছা, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। দেখেন, উপশক্তি স্তরে যদি অরবিটাল সংখ্যার সূত্র বলে তখন সূত্রটা হচ্ছে 2l+1। তাহলে দুইটা সূত্র মনে রাখি, এক হচ্ছে কি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা 2l+1, আর অরবিটাল সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যা তার দ্বিগুণ হয়। তো ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে কি হবে, 2 × 2l+1। তাহলে आंसर হবে এই যেটা 2 × 2l+1। তাহলে আপনি একটু মুখস্থ রাখবেন যে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যার সূত্র কি 2l+1, আর ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি 2 × 2l+1। যেহেতু যতগুলো অরবিটাল থাকবে তার দ্বিগুণ কি থাকবে, ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে। দেখেন, আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে 5টা সিরিজে ভাগ করি। সিরিজগুলো কি কি, লাইমেন, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুড। তাহলে দেখেন এই 5টা সিরিজের মধ্যে একমাত্র সিরিজ অর্থাৎ বামার সিরিজ যেটা, সেটা হচ্ছে কি আপনার দৃশ্যমান। আর এই যে লাইমেন সিরিজ এটা অতিবেগুনী অঞ্চলে অবস্থান করে। আমি সবগুলোই বলে দেই, লাইমেন সিরিজ অতিবেগুনী অঞ্চলে অবস্থান করে, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে অবস্থান করে বা দৃশ্যমান অঞ্চলে আপনার দেখা যায়, আর বাকি যে 3টা আছে পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, এই 3টাই অবলোহিত আইআর ইনফ্রারেড অঞ্চলে কি করে অবস্থান করে। যেহেতু আমাদেরকে বলছে যে কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে রেখা দেখায়, তাহলে আনসারটা কি হবে, বামার সিরিজ। যদি বলতো যে কোন সিরিজটি অতিবেগুনী অঞ্চলে রেখা দেখায়, আনসার হইতো কি লাইমেন। আর যদি আপনার কোন সিরিজটি ওই যে অবলোহিত অঞ্চলে রেখা দেখায়, তাহলে এখানে আনসার হবে কি ওই পেস্টেন, ব্রাকেট, ফুন্ড, এই 3টার যে কোনো একটা। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়। দেখেন আমি একটু সবগুলোর জন্য বলে দেই। আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা আমরা মূলত কক্ষপথের আকার বুঝতে পারি। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তর বা উপশক্তি স্তরের আকৃতি বুঝতে পারি। তাহলে আনসার কিভাবে বলেন তো এটা। যদি আপনাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে, তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা মূলত অরবিটালের যে ত্রিমাত্রিক বিন্যাস সেটা বুঝতে পারি। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন দিক বুঝতে পারি। ওকে, গুড। আচ্ছা, বলছে কোনটির মধ্যে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, আমরা একটু একটা একটা করে ভেরিফাই করি। তো নিউট্রন সংখ্যা বের করার উপায় হচ্ছে কি, এই যে দেখেন এই যে 19, সেটা হচ্ছে ভর সংখ্যা। আমরা জানি x যদি ধরেন একটা পরমাণু হয়, তাহলে এখানে তার ভর সংখ্যা বসানো হয়, এখানে কি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ বাম পাশের উপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা, আবার ডান পাশের উপরে কি চার্জ সংখ্যা বসানো হয়। আর নিউট্রন সংখ্যা বের করার উপায় হচ্ছে কি, এই যে ভর সংখ্যা থেকে আমরা পারমাণবিক সংখ্যা কি দিব, বিয়োগ দিব। তাহলে দেখেন তো ভর সংখ্যা কত বলেন তো, 19, আর পারমাণবিক সংখ্যা কত আপনার 9। তাহলে আসলে আমরা একটা একটা করে হিসাব করি। তাহলে এই যে 19 - 9, তাহলে এখানে আপনার কয়টা নিউট্রন আছে, 10টা। আবার দেখেন ফ্লোরিনে নরমালি 9টা ইলেকট্রন থাকে, আবার এই মাইনাস বুঝাইতেছে ফ্লোরিন আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে ইলেকট্রন কয়টা, 10টা। তাহলে দেখেন তো
ফ্লোরিনে নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান না, তাহলে আনসার কি হবে? এটাই হবে। আর বাকিগুলো আপনি চেক না করলেও চলবে, বাট আমরা একটু আপনাকে বোঝানোর স্বার্থে একটু চেক করে দিই। দেখেন 14 - 7, তাহলে নিউট্রন সংখ্যা কয়টা? 7টা। আবার নাইট্রোজেনে সাধারণত 7টা ইলেকট্রন থাকে, বাট এই 3 - বুঝাইতেছি কি সে আরো 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ছিল 7টা, আরো 3টা গ্রহণ করছে, মোট কয়টা? 10টা। তাহলে সমান কি হয়েছে? হয় নাই। আবার এখানে দেখেন 16 - 8, তাহলে নিউট্রন সংখ্যা কয়টা? 8টা। আবার অক্সিজেনে ইলেকট্রন 8টা, সে আরো 2টা গ্রহণ করছে, তাহলে মোট ইলেকট্রন কয়টা এখানে? 10টা। সমান কি হয়েছে? হয় নাই। আবার দেখেন 9 - 4, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 5, আর বেরিলিয়ামে আমরা জানি ইলেকট্রন কয়টা থাকে? 4টা। তাহলে সমান কি হয়েছে? হয় নাই। তাহলে দেখেন আমাদের প্রথম যেটা, এটাই হচ্ছে কি আনসার। বলছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। দেখেন পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায় বলেন তো? 4s-এ যায় না? এই যে 4s1, এটা হচ্ছে কি পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন। এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার সূত্র আমরা একটু আগে একটা এমসিকিউ ভাবে করাইছি, যে কৌণিক ভরবেগ mvr = nh / 2 পাই। তাহলে এখানে যেহেতু পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে আছে, n এর মান কত বসাবেন? 4 বসাবেন। h এর মান যেটা আমরা জানি মুখস্থ 6.626 × 10⁻34 এখানে বসান, আর পাই এর মান তো আমরা জানি 3.1416। এই মানগুলো যদি আপনি এখানে বসান, অবশ্যই এটা ক্যালকুলেটর করে দেখবেন, তাহলে আনসার দেখবেন আসবে এটা 4.22 × 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, কোন লবণটির পানিতে দ্রাব্যতার উপর তাপমাত্রার ব্যতিক্রমধর্মী প্রভাব বিদ্যমান? এখানে আনসার হচ্ছে গ্লুভার লবণ, সোডিয়াম সালফেট 10 পানি। দেখেন সাধারণত আয়নিক যে লবণগুলো, এগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা যদি লেখচিত্র আঁকি, ধরেন তাপমাত্রা বনাম দ্রাব্যতা, যদি লেখাচিত্র দেখবো, যখন আপনার তাপমাত্রা আপনি বাড়াবেন, তাহলে আয়নিক লবণগুলোর দ্রাব্যতাও কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু এই গ্লুভার লবণের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথম যখন তাপমাত্রা বাড়াই, দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু আপনার 32.4°C, এই 4 এটা 9 এর মতো লাগতেছে, একটু বুঝা নিয়েন। তাহলে প্রথমত এই গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে কি হয়, আমরা শুরুর দিকে যখন তাপমাত্রা বাড়াই তার দ্রাব্যতা বাড়ে, কিন্তু 32.4°C এর পরে আমরা যখন তাপমাত্রা বাড়াই তার দ্রাব্যতা কি? কমতে থাকে। তাহলে এই গ্লোবাল লবণের ক্ষেত্রে আমরা ব্যতিক্রমধর্মী প্রভাব কি দেখতে পাই। তাহলে সচরাচর আমরা আয়নিক লবণগুলোর ক্ষেত্রে কি তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, কিন্তু গ্লোবাল লবণের ক্ষেত্রে প্রাথমিক দিকে তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, কিন্তু 32.4°C এর পরে আপনি যখন তাপমাত্রা বাড়াবেন তখন দ্রাব্যতা বাড়ে না, তখন কি দ্রাব্যতা কমতে শুরু করে। ওকে, বলছে আয়রনের 22তম ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? আসেন আমরা একটু আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে আপনার 18টা ইলেকট্রন পূর্ণ হলো। এরপর আমরা জানি ইলেকট্রনগুলো কই যায়? 3d তে যায় না, কই যায়? 4s এ যায়। তাহলে 4s2, এখানে আপনার 20টা ইলেকট্রন হয়ে গেল। এরপরে বাকি 6টা ইলেকট্রন কই যায় বলেন তো? 3d তে যায়, 3d6। এখন তাহলে আমি তার মানে এই যে 22তম, অর্থাৎ এই 4s2 পর্যন্ত 20টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনার 21 থেকে শুরু করে 26তম ইলেকট্রন কই আছে? 3d তে আছে। আসলে আমরা একটু 3d কে আলাদা করে একটু ভেঙে দেখাই। এখানে একটু জায়গা কম হচ্ছে, আমরা এটা মুছে নিলাম। দেখেন 3d xy, আমি একটু মুখে বলি, একটু এগুলো লিখতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। যাই হোক 3d xy, তাহলে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করে, এটা হচ্ছে 21তম। এরপরে 3d yz, 22তম ইলেকট্রনটা মূলত এখানে প্রবেশ করে। আমি জাস্ট 22তম ইলেকট্রনটা ফাইন্ড আউট করলাম। এখানে আরেকটা কথা বলে দেই, যে হুন্ডের নীতি অনুযায়ী কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকে। আপনি যদি ভাবেন যে এখানে 3d xy তে প্রথমে একটা দিলাম, 21তম দিলাম, পরে 22তম দিলাম, এমন না। কারণ প্রথমে আপনি প্রত্যেকটা দিকে একটা একটা করে দিয়ে এসে দেন যে আপনার 26তম ইলেকট্রনটা, সেটা কি এই 3d xy এসে ডাবলিং করবে। তাহলে প্রথমে আমি একটা একটা করে দিব, দেন না পেরে সে কি করব? ডাবলিং করব। যাই হোক, তাহলে যেহেতু তৃতীয় কক্ষপথে আছে, n এর মান কি হবে? 3 হবে। ওকে, দেখেন তাহলে আমরা একটু সবগুলোর জন্য আছে, ঠিক আছে, তাহলে সবগুলো n এর মান 3 আছে। আর যদি d, দেখেন যদি s হইতো l এর মান 0 হইতো, p হলে 1 d হলে 2, তাহলে এটা তো 2 আছে, এটা তো 1 আছে, এটা ভুল, এটা তো 1 আছে, এটাও ভুল, এটাতে 2 আছে, গুড। এখন l এর মান 2 হলে m এর মান কি হয়? -1 -2 মাইনাস, সরি l এর মান 2 হলে আমাকে -2 -1 0 +1 +2। খেয়াল করে দেখেন এখানে একটা ইলেকট্রন থাকবে না, আর প্রথম ইলেকট্রনটা যেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, তাহলে প্লাস আপ, এই যে খেয়াল করেন এখানে মাইনাস আপ আছে, এখানে কি প্লাস আপ, তাহলে आंसर হবে এটা। আমরা যদি চিন্তা করি এটা -2, এটা কি -1, এখানে কি s এর মান +1, হবে a। আচ্ছা, বলছে একটি লবণের 30°C তাপমাত্রায় দ্রাব্যতা 25 হলে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের পরিমাণ কত? দেখেন এটা দিয়ে আমরা কাজ করব। দ্রাব্যতা 25, এর মানে হচ্ছে 100 গ্রাম পানিতে আপনি 25 গ্রাম দ্রব যখন যোগ করবেন, তখন 125 গ্রাম একটা সম্পৃক্ত দ্রবণ হবে।
তাহলে আমাকে বলেন তো এই হিসাব অনুযায়ী দ্রাব্যতা 25, এই হিসাব অনুযায়ী 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম দ্রব আছে বলেন তো? 25 গ্রাম। তাহলে দ্রাব্যতা 25 এর মানে হচ্ছে 100 গ্রাম পানির মধ্যে আপনি যদি 25 গ্রামকে দ্রবীভূত করেন তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ হবে। তাহলে এই হিসাব অনুযায়ী 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম থাকবে? 25 গ্রাম। এখন সিম্পলি ঐকিক নিয়ম করেন, তাহলে 1 গ্রামে থাকবে কত গ্রাম? 25/125। তাহলে 50 গ্রামে থাকবে কত? 25 গুণ 50/125। আমি যদি ফাইনাল হিসাবটা এখানে একটু লিখি, তাহলে হিসাবটা কি বলেন তো? 25 গুণ 50 ডিভাইডেড বাই 125। তাহলে এটাকে যদি একটু সলভ করেন দেখবেন যে আনসার আসবে কত? 10 গ্রাম। তো আশা করি এটা বুঝতে পারছেন, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এই টাইপের আরো এমসিকিউ আপনি টেস্ট পেপারে পাবেন, আর এই টাইপের একটা এমসিকিউ যদি আপনি ভালো করে বুঝে পড়েন, এই টাইপের যতগুলো এমসিকিউ আসছে সবগুলো আপনি পারবেন, ভবিষ্যতে যেগুলো আসছে সেগুলো আপনি পারবেন। দেখেন এই টাইপের এমসিকিউ অলরেডি আমরা একটা সলভ করছি। বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আমরা বলছি হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যদি একটা ইলেকট্রন থাকে তাহলে আপনার প্রযোজ্য হবে। তাহলে H+, H+ এ কি কোনো ইলেকট্রন আছে? নাই, বাদ। হিলিয়াম 2+, হিলিয়াম 2+ এ কোনো ইলেকট্রন নাই। লিথিয়াম 3+, এখানেও কোনো ইলেকট্রন নাই। এই যে হিলিয়াম প্লাস, এখানে একটা ইলেকট্রন আছে, এটা হবে आंसर। ওকে, পরমাণুর তৃতীয় কক্ষপথের দেখেন, এটা এই টাইপের এমসিকিউ দেখেন সবগুলাই কিন্তু আপনার রিপিট হইতেছে, এবং আমি এই টাইপের একটু এক দুইটা রিপিট রাখছি আপনাদের এটা বোঝানোর জন্য। আপনারা যখন এমসিকিউ প্র্যাকটিস করতে যাবেন, ধরেন টেস্ট পেপার নিয়ে বসলেন, দেখলেন যে বাবা 200-250 এমসিকিউ, এতগুলো কখন সলভ করব? কিন্তু আপনি যখন কয়েকটা এমসিকিউ সলভ করা শুরু করবেন দেখবেন একই টাইপের এমসিকিউ বারবার আপনার রিপিট হইতেছে। তাহলে যদিও দেখবেন যে সেখানে 200 এমসিকিউ আছে, তবে যদি ক্যাটাগরাইজড করেন, টাইপ ভিত্তিক করেন, দেখবেন যে 200 এমসিকিউ আপনার ওই 50-60টা এমসিকিউর মধ্যেই কি কভার হয়ে যায়। তাহলে পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের যে কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ রয়েছে, আমাদের বেসিক মানটা কি বলেন তো? mvr = nh ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে এই n এর জায়গায়, এই যে n এর জায়গায় কি হবে? 3 হবে। তাহলে আমরা দেখি তো কোনটা आंसर, দেখেন তো এটা आंसर না? mvr = 3h ডিভাইডেড বাই কি টুয়াইস পাই। কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট যৌগ ও সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণ ব্যবহৃত হয়? দেখেন এই যে এটা হচ্ছে আপনার নেসলার বিকারক। এই যে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের যে ক্ষারীয় দ্রবণ, এটা মূলত নেসলার বিকারক। আর এই নেসলার বিকারক আপনার ব্যবহার করা হয় অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে। এই যে আপনারা যদি দেখেন এই যে নেসলার দ্রবণ, এবং এই নেসলার দ্রবণ কি এই যে অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়। আমরা অ্যামোনিয়াম প্লাস আয়নযুক্ত দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে লালচে বাদামি অধক্ষেপ কি পড়ে। তাহলে এই 11টা আয়ন কিন্তু অবশ্যই কি করে রাখবেন? একবারে ঠাঠা মুখস্থ করে রাখবেন। সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? আমাদের 1 নম্বর এমসিকিউটা দেখেন, ওখানে জাস্ট সোডিয়াম প্লাস বলছে আর এখানে বাংলায় লিখে দিয়েছে, आंसर হবে কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? দেখেন আমরা জানি যে L এর মান 0 মানে কে? S, 1 মানে কে? P, 2 মানে কে? D, আর 3 মানে কে বলেন তো? F। তাহলে 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? আপনারাই বলেন তো, এটা দেখে বলেন তো এটা কোনটা आंसर হবে? এটা অবশ্যই কমেন্টে বলবেন। আচ্ছা, ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? এখানে নিয়মটা কি বলে দেই, আমরা n+l নীতি দিয়ে এটা বের করি। আর n+l নীতিতে বলা হয়েছে যে অরবিটালের n+l এর মান কম তার শক্তি কম, আর সেখানে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। আর যদি কারো জন্য n+l এর মান সমান হয়, সেক্ষেত্রে যার n এর মানটা কম তার শক্তি কম, সেখানে ইলেকট্রন কি সবার আগে প্রবেশ করবে। আর এখানে যে অপশনগুলো যে একটু খেয়াল করে দেখেন, আমরা জানি সবার আগে এখানে যে অপশনগুলো সবার আগে 3p তে প্রবেশ করবে না, 3p তে প্রবেশ করার পরে কই যায়? 4s এ। তাহলে এটা তো ভুল ক্রম দেওয়া আছে। এখানে দেখেন, হ্যাঁ 4s এ যায়, 4s এর পরে কই যাবে? 3d তে, 3d পরে কই যাবে? 4p তে, তারপর কিন্তু 4d তে যাবে না, কই যাবে? 5s এ। তাহলে এটা হচ্ছে সঠিক आंसर। আমি প্রত্যেকটার জন্য আর n+l এর মানটা নির্ণয় করলাম না, তাহলে মাথায় রাখবেন আপনি প্রত্যেকটার জন্য n+l এর মান নির্ণয় করবেন, যেটার n+l এর মান সবচেয়ে কম সেখানে ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে। আর যেই দুইটার জন্য n+l এর মান সমান হয়ে যাবে, যেটার জন্য n এর মান কম সেটাতে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত হলে এর দ্রাব্যতা গুণফল। দেখেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি ভাঙি তাহলে আপনি কি পাবেন বলেন তো? ক্যালসিয়াম 2+, এটা কেমন? যাই হোক, ক্যালসিয়াম 2+ এবং 2OH- নাকি? তো অনুপাতটা কেমন? 1:1:2 না? তাহলে এটা যদি S হয় এটা হবে কত? 2S।
তাহলে এখানে আবার যখন সূত্রের মধ্যে বসাবেন 2s এর k² হবে, তাহলে এটা হবে 4s² আর এটা s মানে 4s3। তাহলে দেখেন, তাহলে আমাদের ফাইনাল ফর্মুলাটা কি দাঁড়াইলো যে দ্রাব্যতা গুণফল Ksp = 4s3 আর s এর মান কত 0.03। তাহলে আপনি এখানে যদি এই যে 4 * 0.03 কিউব বসান তাহলে आंसरটা আসবে, একটু ক্যালকুলেটর করে দেখেন 1.08 × 10⁻⁴ এটা হচ্ছে आंसर। দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে, দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে হবে, দ্রবণ সম্পৃক্ত হতে হবে, অসম্পৃক্ত হলে হবে না, ঠিক আছে? দ্রবণ কি হতে হবে? সম্পৃক্ত হতে হবে। কি হতে হবে? সম্পৃক্ত হতে হবে, নাকি অসম্পৃক্ত হতে হবে? সম্পৃক্ত। দ্রাব্যতা গুণফল এই কনসেপ্টগুলো আমাদের কি আপনার এটার জন্য হয়। আচ্ছা, তাহলে আমরা আনসারটা কি ছিল 1 এবং 2 নাকি? লাস্টের তো ভুল ছিল, যাই হোক। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দেখেন, আমরা আসল টাকার মধ্যে যখন ইউভি রশ্মিকে দেই তখন আসল টাকা ইউভি রশ্মিকে শোষণ করলেও যখন সে বিকিরিত করে তখন সে কিন্তু দৃশ্যমান আলো বিকিরণ করে। কিন্তু টাকার যদি আসল না হয়ে নকল হয় তখন তার ক্ষেত্রে আপনার আপতিত রশ্মিও ইউভি হবে, বিকিরিত রশ্মিও কি হবে? ইউভি হবে। টাকাটা যদি নকল হয় তখন আপতিত রশ্মিও ইউভি হবে, বিকিরিত রশ্মিও কি হবে? ইউভি হবে। বাট টাকা বা পাসপোর্টটা আমাদের যদি আসল হয় সেক্ষেত্রে আপতিত রশ্মিটা হবে ইউভি আর বিকিরিত রশ্মিটা হবে দৃশ্যমান আলো, অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটার। আচ্ছা, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণ লেখা? আমরা জানি হাইড্রোজেন বর্ণালীকে 5টা সিরিজে ভাগ করছি, লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুঞ্জ। আর লাইমেন সিরিজটা কোন অঞ্চলে অবস্থান করে? অতিবেগুনি ইউভি অঞ্চলে বা অতিবেগুনি অঞ্চলে অবস্থান করে। বামারটা দৃশ্যমান, প্যাস্টেন, ব্রাকেট, ফুঞ্জ হচ্ছে অবলোহিত অঞ্চলে। এখন এই লাইমেন সিরিজটা যেটার জন্য হবে সেটা আনসার। আমরা জানি একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে ফিরে আসে উপরের যে কোনো কক্ষপথ থেকে, একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে ফিরে আসে উপরের যে কোনো কক্ষপথ থেকে তখন সেটা কি হয়? লাইমেন সিরিজ হয়। 2 এ আসলে বামার, 3 এ আসলে প্যাস্টেন, 4 এ আসলে ব্রাকেট, 5 এ আসলে কি? ফুঞ্জ। তার মানে এখানে 1 এ আসছে কোন অপশন? এই অপশনে না, তাহলে এটা হবে কি? লাইমেন সিরিজ। এটাই কি হবে? ইউভি বর্ণালী রেখা আমরা পাবো এর জন্য। AX2, এই যে দেখেন একটু আগে আমরা বলছি না যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে AX2 টা অনেকটা এই যোগের মতন, আমি যখন ভেঙে দেখাইলাম না, তাহলে আপনি যখন AX2 কে ভাঙবেন আপনি পাবেন এই যে 4s3, এটাই হবে आंसर নাকি? এই সিমিলার। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কৌণিক, দেখেন সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কি? 3s1। আমরা যদি একটু করি 1s2 2s2 2p6 3s1, তাহলে এখানে n এর মান কি হবে? 3 হবে, তাহলে 3h / 2s পাই। এই টাইপের এই কৌণিক ভরবেগ, দেখেন কত সহজ একটা কনসেপ্ট, এখান থেকে কতগুলো এমসিকিউ আসছে। বোরের পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? যেখানে একটা ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন আছে না, হিলিয়াম 2 প্লাস। একটা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন আছে না, একটা ইলেকট্রন আছে আছে। ওকে, বোর মডেল নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে? দেখেন হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 2টা, বাদ। হাইড্রোজেন মাইনাসেও 2টা ইলেকট্রন, এটাও বাদ। তাহলে আমাদের আনসারটা আসলে আমরা একটু অপশনগুলো একটু দেখি। H প্লাস ইলেকট্রনই নাই। এই যে বেরিলিয়াম 3 প্লাস, এটা আনসার, কারণ বেরিলিয়ামে 4টা ইলেকট্রন, 3 প্লাস মানে কি এখানে একটা ইলেকট্রন এখন আছে। কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে? দেখেন আপনার আনসার হবে 4টি। মাথায় রাখবেন প্রথম কক্ষপথে একটাই উপশক্তি স্তর আছে, দ্বিতীয় কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে 3টা, চতুর্থ কক্ষপথে কয়টা? 4টা। নিচের কোনটির জন্য আর কতবার এটা বল? আপনারাই বলেন, এটার আনসার আপনারাই দিবেন। কনসেপ্টটা কি? হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন থাকতে হবে। আপনারাই কমেন্টে এটার আনসারটা ইনশাআল্লাহ দিবেন। F এর জন্য L এর মান আমরা দেখাইছি যে 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F। তাহলে F এর জন্য L এর মান কত? 3। একটু বেশি বড় হয়ে গেছে নাকি? ছোট করে দিলাম। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সময় গেলে সাধন হবে না। আপনারা অনেকে এখনই আপনার সময় নষ্ট করতেছেন, কিন্তু আপনি সারা জীবন যে পড়ালেখা করছেন ওইটা আপনার একদিকে, আর পরীক্ষার আগের সময়ের পড়ালেখা একদিকে। এই পরীক্ষার আগের যে আপনার 1 মাস 1.5 মাস সময় আছে, এই সময়টাতে যত বেশি রিভিশন দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার পরীক্ষা ইনশাআল্লাহ তত বেশি ভালো হবে। তাহলে কোনোভাবে আপনার ফাঁকিবাজি করবেন না, চেষ্টা করবেন যত পারা যায় ভালো করে আপনার কি করা? প্র্যাকটিস করা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে।